শাখার সদস্য সচিব সহিংসতা চলাকালীন সময় আমাদের ওখানে অবস্থান ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মূল আসামিদেরকে গ্রেফতার না করে বরঞ্চ আমরা দেখেছি অনেক সময় যে সহিংসতার সাথে জড়িত নেই, এফআইআর নাম নেই এমন আসামিকে গ্রেফতার করছে। এর আমরা নিজেরাই প্রতিবাদ করে বলেছি, আইনশৃঙ্খলা কমিটির মিটিংও বলেছি, যাদের নামে সুনির্দিষ্ট এফআইআর করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে এবং তাদেরকে গ্রেফতার করে জনজীবনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। এটা আমরা সুস্পষ্টভাবেই বলেছি। যারা মুস্তাফা লুৎফুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরা এখন দেশের আরেক প্রান্তে চলে যাচ্ছি, সেখানে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপুর কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই যে জামায়াতের সঙ্গে জঙ্গি তৎপরতার যে সংশ্লিষ্টতার কথা আমরা সাতক্ষীরায় শুনছি, এটা রাজশাহীর অবস্থাটা কি? রাজশাহীতেও এরকম অভিযোগ আমরা শুনে থাকি। রাজশাহীর এখনকার পরিস্থিতি আমাদেরকে একটু জানান জনাব অপু। হ্যাঁ, আসলে এই যে রাজশাহীর জামাত শিবিরের যে কার্যক্রম সেগুলো নিয়ে বরাবরই অভিযোগ হয়ে আসে আমরা শুনে থাকি, এবং বিশেষ করে আওয়ামী লীগ সহ 14 দলীয় জোট বা আমি এ বিষয়ে কথা বলছিলাম রাজশাহীর সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ, তিনি এটি জোর দিয়েই বলেন যে রাজশাহীতে জঙ্গিবাদের উত্থানের সাথে জামাত শিবিরের যে সম্পৃক্ততা ছিল তারা আগেও যে সম্পৃক্ততা রেখেছিল এখনও আছে, এবং বিশেষ করে যে নির্বাচনের আগে নির্বাচনের আগে তাদের যে কর্মকাণ্ড যেটি মানে আওয়ামী লীগ সহ অন্যান্য যেসব জোটের যেসব দলগুলো আছে তাদের পক্ষ থেকে জোরালোভাবে অভিযোগ যে তাদের এই কার্যক্রমগুলো জঙ্গি কার্যক্রম ছিল, এবং পুলিশের উপর হামলা, ককটেল বিস্ফোরণ, যে কোনো মিছিল সমাবেশ হলেই যে হামলার ঘটনাগুলো ঘটে এবং বিস্ফোরণ, পুলিশের মাথা থেতলে দেওয়ার ঘটনা, এই সব কার্যক্রমকে জঙ্গি কার্যক্রমের অংশ হিসেবে বলা হয়। আর রাজশাহী এবং আশপাশের এলাকায় যেটি জঙ্গি বাংলা ভাইয়ের উত্থান সহ অন্যান্য যে অবস্থান ছিল এটি কিন্তু এখন ওইভাবে আর প্রকাশ্য নেই। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যতটুকু জানতে পারি যে এই সব কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে এমনটা তারা বলেন না, এবং বাগমারা এলাকায় যারা একসময় বাংলা ভাইয়ের সহযোগী ডানহাত বামহাত হিসেবে পরিচিত ছিল তাদের কার্যক্রম তারা ঝিমিয়ে থাকলেও কিন্তু তারা এখনও তাদের সেই অনুসারী অবস্থায় আছে, এবং এরই মধ্যে কিন্তু মাঝে মধ্যে আমরা র্যাবের অভিযান দেখি এবং আটকেরও ঘটনাও ঘটে। তো এই মুহূর্তে যদিও আমরা খুব বেশি তাদের কার্যক্রম দেখি না, তবে বিষয়টাকে আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি গুরুত্ব দিয়ে দেখছে বলে তারা জানিয়েছেন। অপু, আপনাকে ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিজ্ঞাপন দিয়ে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পর ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিজ্ঞাপন দিয়ে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পর নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি মালিকানা নিয়ে মামলা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মঞ্জুরি কমিশন পরামর্শ দেয় শিক্ষার্থীদের এই অসহায় অবস্থার জন্য কারা দায়ী, এ নিয়ে শিক্ষার্থীরা মঞ্জুরি কমিশনের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন। শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বার্থে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অঅনুমোদিত ক্যাম্পাসের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে মোহাম্মদপুরে বেসরকারি ইবাইস ইউনিভার্সিটির এই ক্যাম্পাসটি, রয়েছে মিরপুর রোডে নর্দার্ন ইউনিভার্সিটির এই ক্যাম্পাসটিও। কমিশন এসব অঅনুমোদিত ক্যাম্পাসের তালিকা প্রকাশের পর নিয়মিত ক্লাস চালিয়ে গেলেও দুশ্চিন্তায় রয়েছেন অনেক শিক্ষার্থী। আমাদেরও একটা লাইফ আছে, আমরা এখানে স্টুডেন্ট, আমাদেরও আপনারা ফেলাই দিতে পারতেছেন না। এখন মাঝপথে আমরা শুনতেছি এটা নন অ্যাপ্রুভ, মানে এটা যদি ফার্স্ট দিকে যদি নন অ্যাপ্রুভ যদি অফ করে দিত তাহলে তো আমরা মাঝখানে ভিকটিম হতাম না। আমরা আমাদের কাজটা করে যাচ্ছি, দেখা যাবে আল্লাহ কি করে। ঠিকমতো খোঁজ না নিয়ে ভর্তি হওয়ায় এই অবস্থার দায় শিক্ষার্থীদের উপরই বর্তায় বলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ওয়েবসাইটে গিয়ে যদি নাও দেখে, কিন্তু খবরের কাগজে এমন কোনো দিন নাই যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ ক্যাম্পাস সম্পর্কে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তথাকথিত সার্টিফিকেট বাণিজ্যর কথা এগুলো মিডিয়া যেভাবে প্রকাশ করে তারা সেটাও পড়ে না, তাহলে বলবো তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়া ঠিক নয়। পাল্টা প্রশ্ন রেখেছে শিক্ষার্থীরাও। মূল সড়কের উপর পরিচালিত এসব ক্যাম্পাস কমিশনের দৃষ্টির আড়ালে থাকার কথা নয়, তাহলে অনুমোদন ছাড়াই কিভাবে এতদিন এসব ক্যাম্পাস পরিচালিত হয়েছে সে প্রশ্নও তাদের। একটা ক্যাম্পাস তার যখন প্রতিষ্ঠিত হয় তখন তার ইউজিসি চোখের বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারে না। ইউসিসিতে আমাদের বলছে আমরা ভর্তি হয়ে গেছি, কিন্তু ইউসিসি এই পদক্ষেপগুলো আগে থেকে নেয় না কেন? অন্যদিকে কমিশনের এসব অভিযোগ মানতেই রাজি নয় বিশ্ববিদ্যালয়গুলো। যেহেতু এখনো এটা বিচারাধীন, রায় এখনো হয়নি, সো ইউজিসি ডাইরেক্ট আমাদের বলতেও পারে না যে উই আর ইলিগাল। যদি আপনি বলেন এটা ক্যাম্পাস তাহলে হয়তো আমি এটা দ্বিমত পোষণ করব। আমরা একটা এক্সটেন্ডেড বিল্ডিং হিসাবে আমরা ওখানে একটা আলাদা অনুষদ চালাচ্ছি। তবে শিক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয় সে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই বিষয়ে আলোচনা অংশ নিতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আতফুল হাই শিবলি, চট্টগ্রাম থেকে সহকর্মী মামুন আব্দুল্লাহ এবং সিলেট থেকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক সুরেশ রঞ্জন বসাক। আমি প্রথমে জনাব আতফুল হাই শিবলি আপনার কাছে জানতে চাইবো যে সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনহীন শাখায় ভর্তির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আপনারা, কিন্তু যারা আগে থেকেই ভর্তি হয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কি হবে? শিক্ষার্থীরা বেশ উদ্বেগ জানাচ্ছিলেন। জনাব শিবলি। জনাব শিবলি বোধহয় এই মুহূর্তে আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আমি চট্টগ্রাম থেকে সহকর্মী মামুন আব্দুল্লাহর কাছে যাব। মামুন আব্দুল্লাহর কাছে জানতে চাইবো যে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু ক্যাম্পাস ইতিমধ্যেই ভর্তির বিষয়ে সতর্কতা জারি করেছে, এর মধ্যে চট্টগ্রামের কিছু ক্যাম্পাসও আছে, এই ক্যাম্পাসগুলি কি তাদের ভর্তি কার্যক্রম অব্যাহত রেখেছে? তার প্রতিরোধী বা মাঠ প্রশ্নে কোনো ভূমিকা আছে কিনা? জনাব মামুন আব্দুল্লাহ। খালেদ ভাই, যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে 13টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির ব্যাপারে সতর্কতা জারি করেছে, তার মধ্যে চট্টগ্রামের 3টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তার একটি হচ্ছে বিজিসি ট্রাস্ট, দ্বিতীয়টি হচ্ছে সাউদার্ন ইউনিভার্সিটি এবং আরেকটি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এই 3টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তাদের এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই সতর্কতার পর তাদের ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে কাজ করছে। তবে প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন যে তাদের খুব একটা ক্ষতি হয় নাই, কারণ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে হাল হকিকত, অর্থাৎ যেখানে যে মারামারি রাজনৈতিক সহিংসতা হচ্ছে, এখন স্বাভাবিক কারণে ছাত্ররা ঝুঁকে পড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে। আর এছাড়া জিপিএ 5 পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা এত বেশি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের সব শিক্ষার্থীকে ভর্তি করার পরও অনেকের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। এইসব কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সতর্কতার পরও ছাত্ররা এইসব বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছে। তবে শিক্ষার্থীরা কিছুটা আতঙ্কের কথা জানিয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের শতিনেক শিক্ষার্থী সম্প্রতি বার কাউন্সিলের সনদ পাওয়ার জন্য আবেদন করেছিল, কিন্তু বার কাউন্সিল থেকে তাদেরকে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেসব বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সতর্কতা জারি করেছে সেসব শিক্ষার্থীদের ব্যাপারে তারাও কিছু সতর্কতা অবলম্বন করছেন। অর্থাৎ তারা বার কাউন্সিলে অনুমোদনের আগে তারা ভালোভাবে বিষয়টি যাচাই করে দেখছেন এবং এই বিষয়টি প্রকাশ হওয়ার পর ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে এবং বিজিসি ট্রাস্টের বিভিন্ন শাখায় বিক্ষোভ করে। এই কারণে চট্টগ্রামে বিজিসি ট্রাস্টের চন্দনাশে যে মূল ক্যাম্পাসটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্রবর্তক মোড়ের শাখাটিও। এখানে শুধুমাত্র বিবিএ যেসব ক্লাস হয়, শুধু বিবিএ এবং এমবিএ প্রশাসনের ক্লাসগুলো চালু রাখা হয়েছে নাসিরাবাদ ক্যাম্পাসে, অর্থাৎ 2টি একাডেমিক ভবন বন্ধ করে দেওয়া হয়েছে। আর সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কাছে স্বীকার করেছেন যে তাদের চলতি সেশনে যেরকম ছাত্র ভর্তি হওয়ার কথা ছিল সেরকম হয়নি। অর্থাৎ মঞ্জুরি কমিশনের যে সতর্কতা সেটি শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছেন যে তাদের ছাত্র ভর্তির যে চাপ আছে সেটি সামাল দিতে গিয়ে তারা এমনিতে হিমশিম খাচ্ছেন এবং তাদের যে ব্যবসায়িক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। খালেদ ভাই। জনাব মামুন আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমি সিলেট থেকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক সুরেশ রঞ্জন বসাকের কাছে জানতে চাইবো যে আপনাদের বিশ্ববিদ্যালয় কি নিজস্ব ক্যাম্পাস ব্যবহার করছে নাকি সেটি ভাড়া করা ক্যাম্পাস? জনাব সুরেশ রঞ্জন বসাক। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই মুহূর্তে আমাদের নিজস্ব ক্যাম্পাসের প্রক্রিয়া চলছে, আমরা এখনো ক্যাম্পাসে শিফট করতে পারিনি। তো বর্তমানে ইউজিসি যে পদক্ষেপটি নিয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যথাযথ হয়েছে, সঠিক হয়েছে। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে সুস্থ ধারার বিশ্ববিদ্যালয়গুলো যে ভাবমূর্তি তৈরি করেছে, কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কারণে এটি সংকটে পড়েছে। জনাব বসাক, আপনার কাছে মনে হয় কবে নাগাদ আপনারা নিজস্ব ক্যাম্পাসে যেতে পারবেন? নিজস্ব ক্যাম্পাসে আমরা আশা করছি আগামী বছরের শুরুর দিকেই আমরা ক্যাম্পাসে যেতে পারবো। জনাব বসাক, আপনাকে ধন্যবাদ। জনাব আতফুল হাই শিবলি, আপনার কাছে আমরা জানতে চাইছিলাম যে আপনারা বিজ্ঞাপন দিয়ে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনহীন শাখায় ভর্তির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু যারা আগে থেকেই ভর্তি হয়ে পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ আসলে কি? ছাত্রছাত্রীরা যথেষ্ট উদ্বেগ জানাচ্ছেন আমাদের কাছে, আপনি একটু বলবেন যে তাদের ভবিষ্যৎ আসলে কি, যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছেন তাদের? জনাব শিবলি।
জনাব শিবলি বোধহয় আমাদের শুনতে পাচ্ছেন না। জনাব শিবলি, আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে যারা ইতিমধ্যে আপনাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনহীন শাখায় ভর্তির ব্যাপারে সতর্কতা দিয়েছেন, তাদের সেই শাখায় ভর্তি ইতিমধ্যে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তারা কি করবে? সেই ছাত্রছাত্রীদের কি হবে? জনাব শিবলি বোধহয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না। এই ছিল এডিটর স্পিকে, আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।